নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। কোথাও খামতি রাখছে না কোনো রাজনৈতিক দল। আপনারা দেখছেন বিজেপি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসে তাদের প্রার্থীর হয়ে প্রচার করছে। স্বয়ং প্রধানমন্ত্রীও এখানে সভা করে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীও সভা করে গেছে। তারপর রাজ্যের তৃণমূল সুপ্রিমো তিনিও প্রচারে নেমে পড়েছেন জোর কদমে, প্রচারে কোনো খামতি রাখছেন না। আর কিছুদিনের মধ্যেই প্রথম দফার যে নির্বাচন সেটা আরম্ভ হয়ে যাবে, আপনারা সকলেই জানেন। তার মধ্যে যে সার্ভে রিপোর্ট আপনাদের সামনে এসেছে বা আমরা দেখেছি, আপনারা দেখেছেন 20-22 থাম্বনেলে যে লেখাটা, সেই লেখার ওপরে আজ আমাদের প্রতিবেদন। দেখুন, এর আগে আপনারা অনেক সার্ভে রিপোর্ট পশ্চিমবঙ্গকে নিয়ে যে সার্ভে করা হয়েছে, যে পশ্চিমবঙ্গে কোন দল কত আসন পেতে পারে, সম্ভাব্য জয়ী হতে পারে, সেই সব সার্ভে রিপোর্ট আপনারা দেখেছেন। কোথাও তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে, আবার কোথাও বিজেপিকে এগিয়ে রেখেছে। কিন্তু সেই সব সার্ভে রিপোর্টে কোথাও কিন্তু তেমন কিছু চোখে পড়েনি যে বাম বা কংগ্রেস, কোথাও কংগ্রেসকে একটি আসন দিয়েছে, অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে এগিয়ে থাকতে পারেন। কিন্তু দুটি আসনের কথা অন্য কোনো সার্ভেতে আমরা দেখিনি। তো এখানে দেখা যাচ্ছে যে 20-22 তৃণমূল কংগ্রেস 20 আসনে এগিয়ে থাকতে পারে, বিজেপি 20 আসনে এগিয়ে থাকতে পারে, এবং জাতীয় কংগ্রেস 2টি আসনে এগিয়ে থাকতে পারে। এই যে রিপোর্ট আপনাদের সামনে এসেছে বা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, কি হতে পারে। দেখুন, কিছু কিছু আসনে দেখানো হয়েছে যে যদি 1% ভোট সুইং করে যায় তাহলে রেজাল্ট অন্যরকম হতে পারে বা ফলাফল অন্যরকম হতে পারে। আবার কিছু কিছু আসনে দেখা গেছে যে 3% ভোট যদি সুইং করে যায় তাহলে সেই সম্ভাব্য যে জয়ী হতে পারে সেটা নাও হতে পারে। এরকম অনেক আসনে দেখানো হয়েছে। আমি কয়েকটি আসনের কথা বলবো, যে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, বসিরহাট লোকসভা কেন্দ্র, এরকম কয়েকটি আসনে যে 1% ভোট যদি সুইং করে যায় তাহলে এদিক ওদিক হতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গে ফার্স্ট আসবো প্রচারের কথায়। এই যে প্রচার চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন যে শুভেন্দু অধিকারী, বিশেষ করে আমি শুভেন্দু অধিকারীর কথা বলবো, কেন? রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা যেখানে সভা সমিতি করছেন, মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো, এটা অস্বীকার করার কোথাও জায়গা নেই। কিন্তু অন্যান্য দল যেখানে প্রচার করছেন, সেই সভা বা সেই জনসভার ভিড়টা আর শুভেন্দু অধিকারীর জনসভার ভিড়টা কিন্তু পার্থক্য তৈরি করে দিচ্ছে। আপনারাও যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমারটা হয়তো ভুল হতে পারে, আপনারা একটু নিজেরা দেখবেন দুটো ছবি এক জায়গায় করে। তো এই যে প্রচারে জনসমাগম বা জনগণের ভিড়, যদি এই শুভেন্দু অধিকারীর জনসভায় এই ভিড়টা বা এই জনসমাগমটা যদি ইভিএমে যদি প্রতিফলিত হয় তাহলে কিন্তু অনেক সার্ভে রিপোর্ট অন্যরকম হয়ে যেতে পারে। আপনারা জানেন যে এই যে সার্ভে রিপোর্ট করা হয় ইলেকশনের আগে, তারপরে ইলেকশনের রেজাল্ট যখন আসে, ফাইনাল রিপোর্ট যখন আসে, তখন আমরা দেখি অনেক সময় হুবহু মেলে, অনেক সময় এই সার্ভে রিপোর্ট টোটালটাই মেলে না। তো কি হতে পারে? দেখুন, বিশেষ করে যে কথাটা বলবো আপনাদের সামনে, যে পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি,
এই শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এটা তো আপনারা সকলেই জানেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি বা পুর নিয়োগ দুর্নীতি, এই যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তারপরে যে সেই অভিযোগের যে সব নেতা নেত্রীরা জেলে আছেন বা হেফাজতে আছেন, তাতে করে পশ্চিমবঙ্গে যে একটা এফেক্ট পড়তে পারে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন। সেই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে যদি বিরোধী দল এটাকে প্রচারের আলোয় বা ভালো করে প্রচারে তুলে ধরতে পারে তাহলে হয়তো এফেক্ট পড়তে পারে। দেখুন, প্রত্যেক জনসভাতে শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বলছেন, যে স্লোগান তুলে ধরছেন, আপনারা সকলেই জানেন। তারপর যদি আসি সন্দেশখালির কথায়, সন্দেশখালি মা বোনেরা যে আন্দোলন তৈরি করেছে, যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের যে একটা এফেক্ট সেটা কিন্তু পড়বে অনেকে মনে করছেন। আমি বলছি না, অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। দেখুন, তার কারণ হিসেবে যদি বলা যায়, প্রত্যেকটা জনসভাতে রাজ্য বিজেপি নেতৃত্ব তো বলছেনই, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব স্বয়ং প্রধানমন্ত্রীও অনেক সভাতে কিন্তু এই সন্দেশখালির কথাটা তুলে ধরেছেন। এবং অমিত শাহ তিনিও বলেছেন, উত্তরবঙ্গে জনসভা করতে এসে সেই সভাতে তিনি সন্দেশখালির কথা তুলে ধরেছেন। দেখুন, সন্দেশখালি যে পশ্চিমবঙ্গে একটা বড় ফ্যাক্টর হতে পারে, বা বিজেপি যে এটাকে যে নির্বাচনের একটা ইস্যু তৈরি করবে, সেটা কিন্তু কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের জনগণ বা ভারতবর্ষের জনগণও জেনে গেছে। কারণ হিসাবে যদি বলা যায়, তাহলে এই সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এবং এই যে বিজেপি রেখা পাত্রকে প্রার্থী করা আন্দোলনের মুখ ছিল, এবং অনেক লোক আন্দোলন করেছে, অনেক মহিলারা আন্দোলন করেছে। তার মধ্যে হয়তো বঙ্গ বিজেপি এই নামটা পাঠিয়েছে, তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির, এমন হয়ে থাকতে পারে। কিন্তু সেই রেখা পাত্রের সভাতে যে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, আমরা বসিরহাটে যে জনসভাটা বা পথসভাটা বা র্যালিটা দেখেছিলাম আমরা, তাতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি, বা আপনারাও যে দর্শক আছেন আপনারাও দেখেছেন। তাতে করে যে এই সার্ভে রিপোর্টে দেখা গেছে, বসিরহাট লোকসভা কেন্দ্রে 1% ভোট যদি সুইং করে যায় তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতে পারে। যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেখিয়েছে এই বসিরহাট লোকসভা সিটটা, সেখানে 1% ভোট। 1% ভোট এখনো কিন্তু নির্বাচনের, এই বসিরহাট লোকসভা নির্বাচনের অনেক, এই কেন্দ্রের ভোটের অনেক বাকি আছে, অনেক কিছু পরিবর্তন হতে পারে। এবার যদি কৃষ্ণনগর লোকসভা দেখা যায়, কৃষ্ণনগর লোকসভাতে কিন্তু আবার এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে, একজন মহিলা মুখ কিন্তু নিয়ে এসেছেন এখানে। তো এই সংখ্যালঘু মুখ যদি কিছু সংখ্যালঘু ভোট টানতে পারে, এখানেও রেজাল্ট কিন্তু সার্ভেতে যেটা বলা হয়েছে সেটাই বলছি, সেটা কিন্তু হয়তো উল্টে যেতে পারে। যদি 2, 3, 4, 5% ভোট যদি আইএসএফ এখানে কাটতে পারে, তাহলে কিন্তু হয়তো এখানে রেজাল্টও অন্যরকম হতে পারে। তাই এই যে পশ্চিমবঙ্গে একটা চূড়া স্রোত যে বইবে, সেটা কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। দেখুন, 2011 সালের আগে আমরা একটা স্লোগান শুনতাম, যেটা 34 বছরের যে বামফ্রন্টের শাসনের যে সমাপ্তি ঘটেছিল, তার আগে বিরোধী দল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই ছিল। তখন একটা স্লোগান শোনা যেত, চুপচাপ ফুলে সাপ। এবার চুপচাপ ফুলে সাপ এই স্লোগানটা না শুনলেও মনে মনে অনেকে হয়তো ভেবে নিয়েছেন যে চুপচাপ পদ্মে ছাপ, এরকম অনেক ভোটার কিন্তু মনে মনে ভাবতে শুরু করেছেন। অনেক ভোটারও আছেন যে দলের হয়ে ঘুরছেন,
উঠছেন, বসছেন, সভা সমিতিতে যাচ্ছেন, হয়তো তার মধ্যে এমন লোক থাকতে পারে যে পোলিং এজেন্টও বসতে পারেন, কিন্তু ভোটটা অন্য দলে চলে গেলেও যেতে পারে। এটা যদি হয়, অসম্ভব কিছু না। আর 2024-এর লোকসভা নির্বাচনের পরে যদি দেখা যায় এই যে 20-20-2 এই যে সার্ভে রিপোর্ট এসেছে, এটা যদি না হয়, অন্যটা হয়, দেখা গেল 25 বিজেপি বা তৃণমূল কংগ্রেস কম, কংগ্রেস একটা বা কংগ্রেস তিনটে, এরকম যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মতামত, আপনারা কি ভাবছেন কি হতে পারে আগামী 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফলটা, সেটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আমরা আগামী যে প্রতিবেদন নিয়ে আসব, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে।